প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার 59%, সর্বোচ্চ পাশের হার মাদ্রাসায় 76%। চট্টগ্রামের ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে যোগ দিল সেনা ও নৌবাহিনী, ঝুঁকিতে আশপাশের ভবন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আবেদন, শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত বললেন চিফ প্রসিকিউটর। অন্যদিকে হাসিনার নির্দেশে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ। সাক্ষাৎকারে আরাকান আর্মি প্রধান তুন মিয়াত নাইং বললেন, রাখাইনি থেকে যাওয়া রোহিঙ্গারা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে। চট্টগ্রাম বন্দরে নতুন সিদ্ধান্ত কার্যকর, ডলারের দাম বাড়লে বেড়ে যাবে মাশুলও। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা। চাকসুতে ভিপি জিএস সহ 26 পদের 24টিতে শিবিরের জয়। চলছে রাকসুর ফল গণনা, প্রকাশিত হবে 17 অক্টোবর। ক্রমশ এক জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ, মন্তব্য জিল্লুর রহমানের। আজ থেকে শ্রীলঙ্কার ভিসা পেতে অনুমতি লাগবে বাংলাদেশিদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 2025 সালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 58.83%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি 75.61%। তবে গত বছর এই হার ছিল 93.40%। আলিমে এবার জিপিএ 5 পেয়েছেন 4268 জন, যা গত বছর তুলনায় কম। ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, কুমিল্লায় 48.86%, রাজশাহীতে 59.40%, যশোরে 50.20%, চট্টগ্রামে 52.57%, বরিশালে 62.57%, সিলেটে 51.86%, দিনাজপুরে 57.49%, ময়মনসিংহে 51.54% এবং কারিগরি শিক্ষা বোর্ডে 62.67%। সারা দেশে এবার জিপি5 পেয়েছেন 69,097 জন। চট্টগ্রাম ইপিজেডের আদম ক্যাব অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের 9ম তলায় কারখানায় বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আগুন লাগে। 8 তলায় শুরু হয়ে আগুন নিচের 2টি ফ্লোরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় আশপাশের কারখানাগুলিও ঝুঁকিতে পড়েছে। তাপে গরম হয়ে ওঠায় তারা নিজস্ব ব্যবস্থায় পানি ছিটিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করছে। দুপুর 2:10 খবর পেয়ে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, সেনা, নৌবাহিনী এবং 2 প্লাটুন বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কারখানায় হাসপাতালের যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি হতো। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায়। 6 ও 7 তলা থেকে ধোঁয়ায় আটকে পড়া 25 জনকে উদ্ধার করা হয়েছে। 8 তলায় কেউ আটকা পড়েনি। এখনও কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে 1400 ছাত্র জনতা নিহত হয়। শেখ হাসিনাকে একবার নয় 1400 বার ফাঁসি দেওয়া উচিত হলেও আইনে তা সম্ভব নয়, তাই তার জন্য চরম দণ্ড প্রার্থনা করা হয়েছে। এদিকে শেখ হাসিনা গত 15 বছর ধরে ক্ষমতা ইচ্ছামতো ব্যবহার করেছেন। প্রশাসন থেকে আর্থিক খাত পর্যন্ত কোনো সিদ্ধান্তে তার অনুমতি ছাড়া কিছু হয়নি। দেশ ত্যাগের পর বেরিয়ে আসছে নানা অনিয়ম, যার মধ্যে ইসলামী ব্যাংকে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই 48 জনকে চাকরি দেওয়ার ঘটনা অন্যতম। এই নিয়োগ ছিল শেখ হাসিনার নির্দেশে, কিন্তু পরবর্তীতে তাদের বেশিরভাগই কোনো কাজে আসেননি বা যোগ্যতা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেননি কিংবা ফেল করেছেন।
রোহিঙ্গারা শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে বলে মন্তব্য করেছেন আরাকান আর্মি প্রধান তুন মিয়াত নাইং। ইরাবতীকে দেওয়া 3 কিস্তির সাক্ষাৎকারে তিনি রাখাইন, রোহিঙ্গা ও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন। ইরাবতীর এডিটর ইন চিফ অং জকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃভূমিতে তার প্রত্যাবর্তন বিপ্লবের পথে একটি মোড় পরিবর্তনের ঘটনা। 6 জন বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ সহ নানা প্রস্তুতি নিয়ে তিনি রাখাইনে ফিরে আসেন, যা তাদের জন্য এক স্মরণীয় দিন। বর্তমানে রাখাইনে তীব্র লড়াই চলছে, তবে তিনি ও তার কমরেডরা রাখাইনের জনগণের পাশে আছেন বলে জানান। ব্যবসায়ীদের আপত্তি ও আলোচনার আহ্বান উপেক্ষা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত মঙ্গলবার মধ্যরাত থেকে গড়ে 41% বাড়তি ট্যারিফ কার্যকর করেছে। 56টি সেবা খাতে এ ট্যারিফ বৃদ্ধি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ডলারের বিনিময় হার 122 টাকা ধরে মাশুল আদায় হবে, ফলে ডলারের মান বাড়লে মাশুলও বাড়বে। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে একতরফা ও আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। তাদের মতে এটি আমদানি রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিষয়টি জানিয়ে ইতিবাচক সাড়া আশা করছেন ব্যবসায়ীরা। ভারতের ত্রিপুরার খোয়াই জেলার বিদাইবিল এলাকায় বুধবার 3 বাংলাদেশিকে গরুচর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। একটি রাবার বাগানে কাজ করার সময় 2 ভারতীয় তাদের লুকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলে তারা ধারালো অস্ত্র দিয়ে 2 জনকে আহত করে। পরে গ্রামবাসীরা গিয়ে 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে। আহত ভারতীয়দের বেহুলাবাড়ি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট ভিপিজিএস সহ 24টি পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার ভোর 4:30টায় 7ম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ভিপি পদে শিবিরের ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374 ভোট। জিএস পদে শিবিরের সাইদ বিন হাবিব পেয়েছেন 8,031 ভোট। ছাত্রদলের মোট সাফায়েত পেয়েছেন 2,734 ভোট। 26টি পদের মধ্যে ছাত্রদল জয়ী হয়েছে কেবল একটি পদে, এজিএস পদে আইয়ুবুর রহমান। শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছেন 5,045 ভোট। স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা বৃহস্পতিবার রাত 8:30টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুরু হয়েছে। প্রথমে মুন্নুজান হলের ব্যালট গণনা শুরু হয়। এর আগে 8:45টায় পোলিং কর্মকর্তা ও এজেন্টদের সামনে ব্যালট বাক্স খোলা হয়। রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ জানান, রাত 8:20 গণনা শুরু হয় এবং ইতিমধ্যে 3টি হলের কাজ শেষ হয়েছে। সব গণনা শেষ হতে রাত 2টা পর্যন্ত লাগতে পারে। তবে দ্রুত শেষ করতে অতিরিক্ত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। হল ভিত্তিক ধারাবাহিকভাবে ভোট গণনা চলছে। রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ক্রমেই এক জটিল পরিস্থিতির দিকে যাচ্ছে। মানুষের মধ্যে আশার আলো জাগাতে বা অনুপ্রাণিত করতে হলেও জোর করে ইতিবাচক কথা বলাটা সমস্যাকে আরও জটিল করে তোলে এবং মানুষকে বিভ্রান্ত করে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছেন না তিনি। এমনকি নির্বাচন হলেও তা কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচনের দিনই ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 15 অক্টোবর থেকে বাংলাদেশি সহ বিদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন আগাম নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। আগে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ সম্ভব হলেও এখন থেকে তা আর পাওয়া যাবে না। ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশন জানায়, ইটিএ আবেদন করা যাবে শ্রীলঙ্কা সরকারের নির্ধারিত ওয়েবসাইটে অথবা ঢাকার গুলশান 2-এ অবস্থিত হাইকমিশনের মাধ্যমে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.